আমাদের গুড়াগলত আমাদের শিক্ষা ব্যবস্থা না নৈতিক না বৈষয়িক কোনো মানের ধারে কাছেও নাই। এই শিক্ষা ব্যবস্থায় মানুষের মেধার অপচয় হয়, সময়ের অপচয় হয়, অর্থের অপচয় হয়। প্রকৌশলী ইঞ্জিনিয়ার হওয়ার পরে একজন বেকার থাকবে কেন? কেন থাকবে? তার তো 1 সেকেন্ডের বেকার থাকার কোনো সুযোগ নেই। এখানে দুটি সমস্যা, একটা হচ্ছে আমাদের সামাজিক পরিবেশ, আর একটা হচ্ছে আমাদের মানসিক পরিবেশ। প্রথমটাই মূলত দায়ী, প্রথমটার জন্যই মানসিক সমস্যা তৈরি হয়। সমাজে সেই পরিবেশ না থাকার কারণে সবাই একটা সমাজে চাকরিজীবী হলে চাকরি দিবে কে? কিছু লোক অবশ্যই চাকরিজীবী হবেন, আবার কিছু লোককে অবশ্যই উদ্যোক্তা হতে হবে। মনে কেউ কোনো কষ্ট নেবেন না। আমার একটা বাস্তব অবজারভেশন আজকে তুলে ধরতে চাই। বাংলাদেশের টেকনিক্যাল এডুকেশন দুইভাবে বিভক্ত। একটি হচ্ছে যেগুলাকে আমরা প্রকৌশল বিদ্যা বলে থাকি, ইলেকট্রোমেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, এবং এর সাথে রিলেটেড যে শিক্ষা। আরেকটা হচ্ছে অ্যাগ্রো বেসড এডুকেশন, যেটাকে আমরা এগ্রিকালচার শিক্ষা বলে থাকি। বাংলাদেশে আমাদের গর্বের একটি বিশ্ববিদ্যালয় আছে, বুয়েট। একটাই ছিল আমাদের সময়। এরপরে ক্রমান্বয়ে আরও ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে, কলেজ তৈরি হয়েছে। আগে কোনো বেসরকারি ছিল না, এখন বেসরকারি হয়েছে। যারা কৃষিবিদ একটু নীরবে চিন্তা করে দেখুন, তারা তো কম বেশি এই দেশকে দিয়েছে। তারা প্রোটিনের অভাব পূরণের জন্যে মৎস্য এবং পশুপালন এই দুই খাতে তাদের মেধাকে বিনিয়োগ করার কারণে জাতি এখান থেকে সরাসরি বেনিফিট পাচ্ছে। ফসল এবং ফল উৎপাদনে তাদের রিসার্চগুলো জাতিকে সরাসরি এখন বেনিফিট দিচ্ছে। যদি এই ক্ষেত্রে তারা এগিয়ে না আসতেন, বাংলাদেশের মানুষের পেট বিদেশের কাছে ইজারা দিতে হতো। আমি তাদেরকে ধন্যবাদ জানাই। রিসার্চে আরও যদি তাদেরকে উৎসাহিত করা হয়, লজিস্টিক দিয়ে, পর্যাপ্ত ফান্ড দিয়ে, দেশ আরও বেশি উপকৃত হবে ইনশাআল্লাহ। কিন্তু আমরা যদি মেধার দিক থেকে দেখি, এইচএসসি পাশ করার পরে আমাদের সময় ট্রেন্ড ছিল প্রথমে বুয়েটে যাবে, না পাইলে মেডিকেলে আসবে, এরপরে এগ্রিকালচারে যাবে, তারপরে জেনারেল এডুকেশনে যাবে, এবং সেখানে প্রায়োরিটি বিশেষে ঢাকা বিশ্ববিদ্যালয়। এই ছিল তখনকার ট্রেন্ড। আন্ডার গ্রাজুয়েশনে মানুষ কেমনে কোন দিকে ঢুকবে। তাহলে স্বীকার করতে হচ্ছে যে সবচেয়ে মেধাবী যারা তারাই গিয়েছেন ওখানে, বুয়েটে বা ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে। এই মেধাবীর কাছে কি এই জাতির কোনো কিছু পাওনা নেই? কিন্তু আমরা কি দেখি? আমরা দেখি যে কার্যত একবার একটা মিশুক আবিষ্কার করা হয়েছিল, ওইটা সাস্টেইন হয়নি। ওটাকে দেখলে মনে হতো যে কোন সময় আবার আসমানে উড়া দেয়। খুব হালকা পাতলা একটা যান, পিছনের দিকে লেখা থাকতো, আমি ছোট, আমাকে ধাক্কা দিবেন না। আমাদের আবিষ্কার চোখে পড়ার মতো আর অনেক কিছু হতে পারত। চায়না গত 27 বছরে সেখানে দস্তুর মতো একটা রিভলিউশন করেছে। তারা তো আমাদের কাছের দেশ। ভারতেও অনেক উন্নতি অগ্রগতি হয়েছে। আমাদের এখানে প্রকৌশল সেক্টরে হয়নি কেন? 3 কারণে। প্রথমে ইন্টেনশনের অভাব বা প্ল্যানের অভাব, দ্বিতীয়ত পৃষ্ঠপোষকতা অথবা সাপোর্টের অভাব, তৃতীয়ত ভিশনের অভাব, চতুর্থত কারেজের অভাব, পঞ্চম হচ্ছে
এফোর্টের অভাব। এই 5 অভাবের কারণে আমরা পিছিয়ে পড়ে আছি। আমরা এই গুণে ধরা বাংলাদেশ ইনশাআল্লাহ বদলাতে চাই এবং জনগণের সহযোগিতা পেলে, আল্লাহ তাআলার আসমানি সাহায্য পেলে ইনশাআল্লাহ এটা সম্ভব। আমরা বিশ্বাস করি 5 বছরে উন্নয়নের বুলেট ট্রেন আমরা চালু করতে পারবো না, কিন্তু ইনশাআল্লাহ এক্সপ্রেস ট্রেন আমরা চালু করতে পারবো। এক সময় বুলেট ট্রেনও চালু হবে ইনশাআল্লাহ। আমাদের কমিটমেন্ট বেসিক 3টা। নাম্বার 1, আমরা এই ভাঙ্গা চূড়ার শিক্ষা ব্যবস্থা রাখবো না। এখানে প্রথম ফোকাস আমাদের, ফার্স্ট অ্যাটেনশন। আমার মেরুদণ্ড নাই তো আমি দাঁড়াবো কিভাবে, আমি বসবো কিভাবে? মেরুদণ্ড ছাড়া তো শুইতেই পারবো না, আমি তো একটা ফুটবল হয়ে যাব। প্রথমে মেরুদণ্ডেই চিকিৎসার জন্য হাত দিতে হবে। এখন কেউ যেন আবার অপপ্রচার না করে যে উন্নয়নের শিক্ষা বাদ দিয়ে এখন শুধু হাদিস কোরআনের শিক্ষা দেওয়া হবে। আরে ভাই, হাদিস কোরআনের ভিতরেই তো সব উন্নয়ন আছে, এবং এটাকে সাপোর্ট করতে গিয়ে দুনিয়ার যত উন্নয়নের শিক্ষা সব ইনকর্পোরেট করা হবে ইনশাআল্লাহ। আমরা শুধু যে শিক্ষা মানুষের মধ্যে অনৈতিকতা সৃষ্টি করে, মানুষকে করাপ্ট বানায়, মানুষকে একটা ইতর প্রাণী বানায়, আমরা ওই শিক্ষা দেব না। মানুষকে যে শিক্ষা মানুষ বানায়, যে শিক্ষা প্রত্যেকটা মানুষকে সম্মান করতে শেখায়, মর্যাদা দিতে শেখায়, আমরা ইনশাআল্লাহ সেই শিক্ষাটাই আমাদের ছেলে মেয়েদের হাতে তুলে দেব।